আমার মনেও আছে একটা শো করতে গিয়েছে একবার চিটাগাঙে শো করতে গিয়েছি কোনো একটা ফেমাস হোটেলে। তখন ওখান থেকে আমি নামছিলাম শো করে, তখন আমাকে একটা লোক বলে কি আপনি কি মডেল? আই ওয়াজ ভেরি গ্ল্যাড যে আমাকে মডেল হিসেবে রিকগনাইজ করতে পারছে বা কিছু একটা। সেটা তো কিছু না, মেকআপ টেকআপ দেখে ভাবছি এই মডেলই হবে, বিকজ উপরে শো চলছিল। বলকে আচ্ছা ঠিক আছে আপনি তাহলে আমার রুমে চলে এসেন, আমার কার্ড দিল তার। আমি আচ্ছা ঠিক আছে আসবো। তখন আপনি একদম নিউ কামার, এসব বিষয়ে কোনো আপনার হ্যাঁ না, মানে আমি ঢাকার বাইরে কখনো শো করতে চাইনি, ঢাকার বাইরে শো ফার্স্ট করতে গিয়েছি কোনো একটা, যেটা বলছিলাম ফেমাস হোটেল, সেই ফেমাস হোটেলের যে মালিক হি ইজ নাও মাই ভেরি গুড ফ্রেন্ড। আমি তাকে সেদিন বলতেছিলাম এই ঘটনা, যে আপনার হোটেলে আমার এই ঘটনা করছে। বলছি চি আমি রিয়েলি সরি। আপনার সরি বলে কি হবে, এটা তো একটা র্যান্ডাম একটা লোক। তখন আমার ধারণাই নাই লোকটা আমাকে কিসের জন্য কি কেন আসতে বলেছে। আমি ভাবছি কি আচ্ছা আমাকে মডেল হিসেবে রিকগনাইজ করতে পারছে, আমি এতেই খুশি। আমি রুমে যাওয়ার পর অনেকক্ষণ পর আমি বুঝলাম যে লোকটা বাজে একটা উদ্দেশ্যের জন্য আমাকে ডেকেছিল। বিকজ তার আগে পর্যন্ত মনে করেন তো আমাদের প্রবলেম ছিল কি, আব্বা টাকা দেয় না, আমার বয়ফ্রেন্ড আমার সাথে চিট করছে, পড়াশোনার রেজাল্ট খারাপ হচ্ছে, তার বাইরেও যে কি নোংরা একটা জগৎ আছে পৃথিবীর। এতদিন কিন্তু আমি প্রোটেক্টেড, হোয়াট এভার ইট ইজ, মনে করেন দুঃখ কষ্ট পাচ্ছি, কাঁদছি, বাট তার বাইরে আপনাকে নিয়ে অনেক খেলার মানুষ আছে। এবার এসে আমি ওই জগতে এসে মহাসমুদ্রে পড়লেন আর কি, পুরা মানে পুকুর থেকে মনে করেন মোটামুটি সমুদ্রে যে পড়ে গেছে একেবারে। একই ফটোগ্রাফার, তারপরে বিভিন্ন জন, তারপরে এবং এক একটা টাইমে না মনে করেন এক একজন গডফাদার থাকে এক একটা মিডিয়াতে। সো ফটোগ্রাফার সে পুরো মিডিয়া সে তখন কন্ট্রোল করছিল। আমি তাকে ফুল ইগনোর করে আই ক্যানট ওয়ার্ক। সাপোজ আজকে যদি একটা মডেল আসে, এসে যদি সে উল্টাপাল্টা আমার এগেনস্টে যে কাজ করতে পারবে না, আমি এখন মিডিয়াতে অনেক ভালো একটা জায়গায় আছি, খুব স্বাভাবিক। একটা নতুন একটা আর্ট এসে আপনার এগেনস্টে যে কাজ করতে পারবে না, যদি আপনার কোনো ইল মোটিভ থাকে, যদি আমার কোনো ইল মোটিভ থাকে, সেক্ষেত্রে আমি বলছি। তো তখন এসে আবার সাথে সাথে দেখেন টাকার চিন্তার পাশাপাশি হচ্ছে আমার পড়াশোনা। বিকজ তখন আমি সায়েন্স নিই, এইচএসসিতে আমি সায়েন্স নিই। শুধু নট অনলি সায়েন্স, আমি হায়ার ম্যাথ বায়োলজি দুইটাই নিয়ে। আম্মা আমাকে বলেছে তুমি পারবা না, তুমি কমার্স নিয়ে নাও, কমার্স নিলে তোমার জন্য বেটার হবে, বিকজ সায়েন্সের পড়া অনেক বেশি। সায়েন্স না আম্মা, আমি পারবো, সবই করবো, কেন পারবো না। আমার তখন এরকম একটা ইয়ে ছিল যে আমি আমার মিডিয়ার জন্য আমি আমার পড়াশোনা, আমি আমার এটা মানে আমি যেটা হতে চাচ্ছি সেটা আমি ক্ষতি হতে দেবো না। বিকজ অনেকটা মিডল ক্লাস সেন্টিমেন্ট সবসময় ছিল যে হয় ডাক্তার, ইঞ্জিনিয়ার বা ব্যারিস্টার হব। তো আমি যদি ডাক্তারই পড়তে চাই, আমার বায়োলজি লাগবে, ইঞ্জিনিয়ারিং পড়তে গেলে আমার হায়ার ম্যাথ লাগবে। সো আমি আমার অপশনগুলো সব খোলা রাখতে মানে বেসিক্যালি তখন আপনি মডেল হিসেবে পরিচিতি পাবেন এরকম কোনো ইন্টেন্স মাথায় ছিল না? না না একেবারেই না। একটু শখের বয়সে করতাম, আর খুব একটা ইয়ে ছিল যদি টাকা পয়সা ইনকাম করতে পারি তাহলে তো খুবই ভালো হবে, তাহলে আমার একটা ইয়ে হয়ে যাবে। তখন ছোটবেলায় এফটিভি দেখতাম, এইটাই। মানে ওরকম কোনো ফ্যামিলি থেকেই আসেনি যে মডেল হবো, ওই স্বপ্ন নিয়ে আসবো। এখন যে মানুষরা এসে বলে যে আপু মডেল হবো, কি করব, প্রশ্নই ওঠে না, ওরকম ইয়েই ছিল না আমার। বাই দ্য টাইম এই যে যখন মডেলিং স্টার্ট করি, আমার চাচা আবার আর্মিতে, আমার চাচা আমাকে আমার নিতে আসে যে খুলনায় পাঠিয়ে দেবে, মডেলিং করতে দেবে না। এই যে মডেলিংয়ে পা দিলাম, যেইটুকু মানুষ আমার দিকে তাকাতো আমাদের তাকানো বন্ধ করে দিল, একেবারে না, নো ওয়ান। এবং আমার আব্বার সাথে, আব্বা তো আগে গালিগালাজ করতো রাইট, ক্লাস 10 পর্যন্ত, তারপর থেকে আব্বা আমার সাথে কথা বলা বন্ধ করে দিল। 3 বছর সে আমার সাথে কথা বললো না। আম্মা খুব কাঁদতো, আম্মা বলতো কি যে এত কষ্ট করছো তুমি খুলনায় চলে আসো। আমার মনে আছে কিবরিয়া ভাই, তারপরে একটা টাইমের পর আমি যখন ওই পেইং গেস্ট থেকে এসে আমি যখন নিজে একটা ফ্ল্যাট নিলাম, বিকজ আমার বড় বোনও তখন আসবে, আমার বড় বোনও তখন থাকবে। তো আম্মা বললো কি তোমার বড় বোন আর তুমি মিলে, আমরা মিলে একটা ফ্ল্যাটে আমরা সবাই মিলে টাকা দেবো, তাহলে তুমি ইয়ে করতে পারবা। তোমার বড় বোনেরটা তোমার বড় বোন দিয়ে দেবে, বিকজ ও ম্যারিড, আর তোমারটা তুমি মিলে দেবো, তাহলে একটা ইয়েতে নাও। বিকজ ওই আলাদা বাসায় থেকে পেইং গেস্টের রাত্রে যাওয়া, মডেলিং যেহেতু করছি খুব সমস্যা হতো। ওনারাও কি ভাবতো না ভাবতো, খুব ভালো ছিল যদিও ওনারা, বাট তখন আলাদাভাবে ফ্ল্যাট নিলাম। তখন আবার আর একটা সমস্যা স্টার্ট হলো, সেটা হচ্ছে আমার বড় বোন আমাকে অনেক, প্রতি রাত্রে আমি যখন দেরি করে আসতাম মাঝে মাঝে, তখন আমার আম্মাকে উল্টাপাল্টা কথা বলতো। আমার বড় বোনের হাজব্যান্ড পিআইটা করছে, এটা করছে, জাস্ট চাতা কথা বলা স্টার্ট করতাম। এই বড় বোন কি মানে উনি যে পাক প্রতিবন্ধী ছিল? জি, ও আচ্ছা আচ্ছা। ওনার দুইটা বাচ্চাও আছে মাশাআল্লাহ, সুস্থ এখন। ও কেন যেন আমাকে দেখতে পারতো না, একেবারে আমাকে সহ্য করতে পারতো না। এত সমস্যা হয়ে গেল, তখন আম্মা একটা টাইমে বললো কি যে ঠিক আছে তাহলে তোমরা একসাথে থেকো না, তাহলে তোমরা আলাদা হয়ে যাও,
তুমি আলাদা, আমার বড় বোনের নাম কেয়া, তুমি আলাদা বিয়ে নাও, পিয়া তুমি তোমার মতো থাকো। তো এখন যেহেতু একটা বাসা নিয়ে নিছি, এখন এখান থেকে আবার হোস্টেলে যাবো, করবো, সম্ভব হবে না। তখন চিন্তা করলাম আম্মা এইভাবেই থাকি। আম্মা বললো তুমি তো একা থাকতে পারবে না, একা তো তোমাকে রাখতে দেবো না একটা ফ্ল্যাটে। তখন আমার ছোট ভাই, ও কিন্তু আজীবন ওর নার্স ছিল আমাদের বাসায়, মানে এমনি তো মেইড আলাদা, ওর জন্য আজীবন আরেকটা আলাদা নার্স ছিল। ওই নার্সকে আমরা আন্টি বলতাম, আন্টিকে পাঠাই দিল। বাই দ্য টাইম আমার ভাই বড় হয়ে যায়, একটু বড় তো হয়ে গেছেই, 7-8 বছর হয়ে গেল ওর। তখন আন্টি ঢাকায় চলে আসে, আই থিঙ্ক 2008 বা 2009 দিকে চলে আসে ঢাকায়, আমার জন্য পাঠাই দিল। তখন ওই ফ্ল্যাটে আমি আর আন্টি থাকতাম। আরও সমস্যা, এখন ফুল ফ্ল্যাটের ভাড়া দেওয়া লাগবে 8-9 দিকে। দেখেন 8-9 দিকে কিন্তু বাই দ্য টাইম আমি কিন্তু আড়ংয়ের কাজ করে ফেলেছি, এক্সট্যাসির কাজ করে ফেলেছি, বড় বড় সব ব্র্যান্ডের কাজ করে ফেলেছি। কত টাকায় বা পাই? মানুষ বাইরে থেকে মনে হয় কি যে অনেক অনেক কিছু, ওরকম কিন্তু আসলে কিছুই না। একটা শ্যুটে হয়তো বা 10,000-15,000 টাকা। ওই শ্যুটটা কবে আবার আসবেও কি আসবে না এটারও তো কোনো নাই, কতদিন পরে আসবে। তো ওখান থেকে আমি যাই হোক, আমি সবার আগে যেটা করতাম, আমার মনে আছে, আমার ডায়েরিটা এখনও আছে, আজকে 20 টাকা রিক্সা ভাড়া, এই 10 টাকার এটা কেনা, এই হিসাবটা আমার কাছে এখনও আছে। আমি এইভাবে করে হিসাব করে চলতাম, এবং সবার আগে আমি বাড়ি ভাড়াটাকে জমাতাম, যেটা ওখানে থেকে বাড়ি ভাড়াটাকে জমাতাম। আপনি দেখেন, আমি যদি যখন শর্টকাট নিতে পারতাম কিন্তু একেবারেই সহজ। আমি যথেষ্ট দেখতে মোটামুটি ছিলাম, লম্বা ছিলাম, মডেলিং করতাম। আমি যদি একটা শর্টকাট নিতাম, একটা বাড়ি কেন, বাড়িই হয়ে যেত, নিজের বাড়িই হয়ে যেত তখন। মানে আমি কিন্তু কোনো শর্টকাট নিইনি তখন। দেখেন তখন এসে এরকম দিনও গিয়েছে, বাসায় বাজার করার টাকা নাই, আমি বসে বসে দেখছি, নাটক দেখছি, বাসায় নাই, কোনো সমস্যা নাই, আমি বসে বসে পড়ছি, আমার ইন্টারমিডিয়েটের পড়া পড়ছি আর টিভি দেখছি, বাসায় কিন্তু নাই। এখানে আমি একটা কথা বলি, এই যে যখন আমি 2008 সাল, এটা 9 সালের কথা মনে আমি বলছি আপনাকে, বাট 8 সাল থেকে আমার ফারুকের সাথে পরিচয় হয়। আচ্ছা, ফারুকের সাথে পরিচয় হয়। নাইস ম্যান। আমি আপনার ফেসবুকের অনেক বড় ফ্যান, একটু যাবে কাটবো না আমি, আমার আইডির অনেক বড় ফ্যান। এন্ড এখন এমন অবস্থা, যেটা আমি বলছিলাম, পিয়ার সঙ্গে আমার মাঝখানে আরেকবার একটা ইউএসএইডের কাজ হচ্ছিল, ইউএসএআইডি, যে আমি পোস্ট দেখলেই বুঝতে পারি যে এটা কার পোস্ট হতে পারে, এটা আর মানুষের নামটা দেখতে হয় না আমার। যারা জানে না তাদের জন্য বলি, ফারুক হচ্ছে আমার হাজব্যান্ড, ফারুক হাসান সামির ওর নাম। তো ফারুকের সাথে পরিচয় হয়, এবং ফারুকও তখন মনে করেন লন্ডন থেকে পড়াশোনা করে আসছে, 10-12 বছর দেশের বাইরে ছিল, আসছে। আমাদের মধ্যে এমন রিলেশনশিপ ছিল, আমরা যখন তো ঘুরতাম, ঘুরে টুরে বাসায় চলে আসতাম, কিন্তু গিভ অ্যান্ড টেকের কোনো ব্যাপার না। বলবো মনে করেন সাপোজ আমি ওর কাছ থেকে টাকা নিচ্ছি, বা ও আমাকে টাকা দিচ্ছে, বা ও আমাকে উত্তরা, ওর বাসা তখন গুলশান থেকে আমাকে উত্তরা নামাই দিচ্ছে, কিচ্ছু না, কিন্তু জাস্ট KFC-তে যাচ্ছি, এখানে যাচ্ছি, ওখানে খাচ্ছি, যেটা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড একটা নর্মাল রিলেশনশিপ, ওরকমই। He proposed you? Of course he proposed me. No way I'm gonna propose anyone in my life, man. He proposed me. তো প্রপোজ করার পরে ওগুলো খুব সুইট মোমেন্ট, ওগুলো খুবই সুইট মোমেন্ট, বাট সুইট মোমেন্টের পাশাপাশি এত স্ট্রাগলের এত বড় বড় প্রবলেম ছিল, সুইট মোমেন্ট আর খুঁজে পেতাম না। তখন এরকম দিনও আছে, ফারুক আমার বাসায় আসছে, আন্টি দরজা খুলছে, এই কী অবস্থা পিয়া, আন্টি কেমন আছেন, পিয়া কী করছো তুমি? আমি কিন্তু করিনি, হয়তো ভাত ডাল দেখে আমি কিন্তু বসে আছি, বসে আছি। আমার একটা ব্যাপার ছিল, ও যদি আমাকে খাওয়াতো, পরের বার আমি ওকে খাওয়াতাম, যাতে করে কখনো মনে করতে না পারে যে ওর উপর আমি ডিপেন্ডেন্ট। হ্যাঁ, ডিপেন্ডেন্ট, বা আমারও খারাপ লাগতো। তো ওই কারণে মাঝে মাঝে বেরোতাম না, আমি বেরোবো না, আমার টাকা না থাকলে আমি বেরোতাম না। ও না বুঝে যেত, পিয়া তোমার কাছে মনে আজকে টাকা নেই, কারণ তুমি বেরোচ্ছ না, হাসাহাসি শুরু করে দিত, খুব হাসতো, ওই চলো কিছু হবে না, চলো আজকে না, আমি আজকে যাবো না, আজকে বাইরে যাবো না। এরকম দিনও গিয়েছে। আম্মা 200 থেকে 300 টাকা কুরিয়ার সার্ভিসে পাঠিয়েছে, আমি আম্মাকে ফোন করে বলতাম না, আম্মা বাসায় বাজার নেই, আমি বলতাম না, আমার খুব খারাপ লাগতো তখন। আন্টি মাঝে মাঝে বলতো, আমি আন্টি বলবেন না, কিন্তু আম্মাকে আন্টি মাঝে মাঝে বলে দিত। আম্মা আন্টি হেঁটে যে কুরিয়ার সার্ভিস থেকে টাকা 200-300 টাকা নিয়ে এসে, ওখান থেকে একটা মুরগি কিনে নিয়ে এসে 200 টাকা দিয়ে তারপর সে বাসায় আসতে, তারপর রান্না করে দিত। মানে আমি এরকম ফেসও আমার গিয়েছে লাইফে, একবার না বেশ কয়েকবার গিয়েছে। ও আচ্ছা, এর মাঝখানে তখন থেকে একটা সমস্যা হয়েছিল, যে একটা লোক, হি ওয়াজ আ মানে ভেরি রিচ পারসন, একটা বিজনেসম্যান, আমার পিছনে যেইভাবে লাগলো কিবরিয়া ভাই, আমি জানি না কিভাবে। ফারুক ভাই তখন আপনার সাথে রিলেশনশিপ? হ্যাঁ, ফারুকের সাথে আমার রিলেশনশিপ আছে তখন। আমাকে জাস্ট ব্ল্যাকমেল করতো, যে আপনি আমার সাথে দেখা না করলে আমি
ও বাই দ্য ওয়ে, আমি তার সাথে আমার পরিচয় কীভাবে, তার সাথে পরিচয় হচ্ছে তার অফিসে আমি জব করতাম, বলতাম না প্রচুর পার্ট টাইম জব করতাম, যখন ঝামেলা করলাম তখন জব ছেড়ে দিলাম। পরে সে আমাকে একটা টাইম এসে প্রপোজ করে, প্রশ্নই ওঠে না। তার ওয়াইফ আছে, ওয়াইফও আমাকে ফোন দিয়ে I think you got 100 of propose in your life. না, তারও বেশি, তার অনেক বেশি। এবং এই প্রপোজের তালিকায় কারা কারা যে আছে, বলতে গেলে আপনি সুপারহিট হয়ে যাবেন, আমাদের ভিডিওটা সুপারহিট হয়ে যাব, পরবর্তীতে এটা ফিউজ হয়ে যাবে। সো এগুলো নামগুলো বলবো না। এবং আমরা যেটা আপনি সবসময় বলেন যে কাউকে হেও করা আপনাদের উদ্দেশ্য না, জাস্ট লেসনটা নেওয়া উদ্দেশ্য। তো এবং এখানের মধ্যে দেখেন, আমি যারা আজকে শুনছেন বা দেখছেন, একটা কথা, আমার এত স্ট্রাগলের মধ্যে আমি এমন জায়গা থেকে প্রপোজাল পেয়েছি, হয়তো বা প্রেম করার জন্যই হোক, বা যখন যেহেতু ফারুক ছিল, আমি কিন্তু ইচ্ছা করলে গ্র্যাব করতে পারতাম, বাট আই নেভার চিটেড অন হিম। রাইট, শর্টকাট মেথড, যেটাকে আপনি বলছেন, শর্টকাট কোনো মেথডে যাইনি, একেবারেই যাইনি লাইফে। বিকজ আমি জানতাম এই লোকটাকে যদি আমি আজকে বিয়ে করি, এই লোকটা আমাকে বাসার একটা পুতুল বানিয়ে রেখে দেবে, আর কেন আমি একটা ম্যারিড লোককে আমি বিয়ে করতে যাব। এবং তার ওয়াইফও আমাকে বলছে কি যে পিয়া তুমি তাকে বিয়ে করো, কিছু হবে না, বিয়ে করো, আমরা একসাথে। এতটা ক্রেজি হয়ে গেছিল, এতটা, বিকজ সে তার ওয়াইফকে দিয়ে আমাকে কনভিন্স করে বলাইছে। ভেরি রিচ, হ্যাঁ। তো তখন ওই লোকটা আমাকে এমনভাবে ব্ল্যাকমেল করতো যে আপনি যদি আমার সাথে দেখা না করেন, আপনার বয়ফ্রেন্ডকে কিন্তু আমি দেখে নেবো। ফারুকের কথা বলতো, আমি ভয়ও পেতাম। আর ফারুক আগেও খুব নিরীহ, এখনও খুব নিরীহ, বেচারা, তো মজাই করে, ওর থেকে বেশি কিছু বুঝছেন। খুবই মানে আমার দেখা সবচেয়ে ভালো মানুষ পৃথিবীর। বাহ, এটা অসাধারণ। এটা ওয়াইফের কাছ থেকে হাজবেন্ডের কমপ্লিমেন্ট, মানে ইউ গট দ্য বেস্ট সার্টিফিকেট বস। এটা আসলে যারা বিবাহিত তারাই বুঝবে। আর আমি এত পুরুষ মানুষ দেখছি লাইফে, এত পুরুষ মানুষ দেখছি কাজের সূত্রে হোক, তো সেখান থেকে ওই লোকটাকে যাই হোক ইগনোর করে একটা টাইম এসে 2009 সালের দিকে বা 10 সালের দিকে, তখন আমি বিভিন্ন, আমি বললাম না সব ব্র্যান্ডের কাজগুলো আমার করা হয়ে গিয়েছে, আমি কী করবো এখন নতুন। তখন আমি চিন্তা করলাম যে না, আমি তাহলে, বিকজ মডেলদেরকে কেউ পজিটিভ দৃষ্টিতে দেখে না, বাট আমার একটা ইয়ে ছিল যে না, আমাকে যেন দেখে যেন এরকম না করে বাংলাদেশি মডেল, আমি এটা নিতেই পারবো না। আমি এত মনে করেন আত্মসম্মান বোধ নিয়ে চলি, মায়ের কাছে টাকা চায় না, তাকে আবার এভাবে দেখে বলবে, তো সেই প্রফেশনে আমি কেন থাকবো। তখন আমি চিন্তা করলাম যে না, আমার আরও বেটার কিছু করতে হবে। তখন আমি বিভিন্ন বিউটি প্যাজেন্টগুলোতে নাম দেওয়া স্টার্ট করি, ইন্টারন্যাশনাল। ওকে, কয়েকটাতে আমি সিলেক্টও হই, আমাকে নিয়েও নেয়, বিকজ বাংলাদেশ থেকে তো তখন তো কেউ অ্যাপ্লাই করেনি কখনো। তো বাংলাদেশ না, আমি নতুন একটা দেশ থেকে আসতেছি, মেয়েটাকে নিই। এবং প্রত্যেকটা দেশেতে আমি যেসব জায়গায় গিয়েছি, যেহেতু লাইসেন্স হোল্ডার না, আমি ছিলাম হচ্ছে শুধুমাত্র পার্টিসিপেন্ট হিসেবে গিয়েছিলাম, ওরা কিন্তু টিকিট হোক, ফ্লাই হোক, সব কিন্তু ওরাই দিয়েছে, সব ওরা বিয়ার করেছে। এখন তো সব বিউটি প্যাজেন্টগুলোতে এখন যাই, আমি দেখে খুব ভালো লাগে যে এগুলো নিজে করে আসছি। কত ড্রেস নাই, ভালো ড্রেস নাই, এখন তো স্পন্সার পাই, সব কোনো স্পন্সার নাই, ড্রেস নাই, একটা দুইটা ঢাকা কলেজ থেকে একটা দুইটা ড্রেস কিনে, কোনো মতে সুন্দর ড্রেস কিনে এইভাবে করে যাওয়া। যাই হোক, দেখেন তার মাঝখানে কিন্তু মিস বাংলাদেশ হয়েছি। মিস বাংলাদেশ হওয়া মানে কিন্তু এটা না, স্টার হয়ে গেছে। ভোগে তো বোধহয় বাংলাদেশে তো কয়েকদিন আগে ঘটনা, তার আগে তো অনেক, 2016 সালে ভোগের কভারে এসেছি। আমি তো আপনাকে বলছি 2010 সালের কথা। তো তখন এইদিকে টাকার চিন্তা, এইদিকে আবার এত লোকের জ্বালাতন, তার মধ্যে আবার আমি কিভাবে আমাকে একটা একটা করে স্টেপ আগে এগিয়ে নেব। আমাকে তখন আমার সাথে আমার ফ্যামিলির কেউ কথা বলে না, এক্সেপ্ট মাই মাদার। 2010 সালে তখনও কেউ কথা বলে না। যাই হোক, কোরিয়াতে গেলাম, টাইটেলের কিছু জিততে পারেনি যদিও, তারপরে গিয়েছি, পার্টিসিপেট করেছি, করার পরে ব্যাক করার পরে এখন ইন্টারমিডিয়েট পরীক্ষা শেষ, দেখে শুনে মনে হলো যে আমি লতে ভর্তি হব। তখন এখানে বিএসএল ভর্তি হলাম। অনেক টাকা নেয়, মনে করেন ইউনিভার্সিটি অফ লন্ডনে টাকা দেওয়া লাগবে, এখানে টাকা দেওয়া লাগবে। তখন আম্মা বললো কি পারবা তুমি, এখানে অনেক টাকা লাগবে। আম্মা পারবো। তখন আমি আস্তে আস্তে করে ইনকাম করছি, আস্তে করে ভালোই টুকটাক করে করা স্টার্ট করছি। তখন আরেকটা আম্মা ছোট একটা জমি বিক্রি করে দিল, করার পরে ওখান থেকে আমাকে ভর্তির টাকাটা দিয়ে দিল। আম্মু বাকিটুকু আমি দেখতে পারবো। আম্মু খুব টেনশনে, তুমি কীভাবে পারবে এত টাকা দিতে প্রতি মাসে? আমি পারবো। তো ওখান থেকে এসে দেখেন যেভাবে হোক পেরেছি। আমি এলএলবি পাস করেছি, আমি বার কাউন্সিলে পরীক্ষা দিয়েছি, লয়ার হয়ে গিয়েছি। আপনি সুপ্রিম কোর্টে প্র্যাকটিস করছেন? না, আমি এখনো জাজ কোর্টে প্র্যাকটিস করছি। সুপ্রিম কোর্টে আমার আরো কিছুদিন লাগবে, মানে আমার 2 বছর লাগে, তো আরো কিছুদিন লাগবে। It was quite tough
টাফ ছিল কিনা, মানে আমরা যে ধরনের ফ্যামিলিতে বিলং করি, যদি একেবারে নিম্ন মধ্যবিত্ত পরিবার বা মধ্যবিত্ত পরিবারের জায়গাটা থেকে, ড্রেসের মধ্যে তো একটা কনজারভেটিভনেস আমাদের ছোটোবেলা থেকেই গড়ে ওঠে, এই ধরনের ড্রেস আপ করতে হয়, মেন্টালিটি এই ধরনের থাকে। তো সেখান থেকে আমি আপনাকে জানতে চাইবো একদম জেনারেলি, বিকিনি শর্ট যেগুলো ছিল বা যেটা আপনি করলেন, দেশের বাইরে গিয়ে করলেন এবং খুব এটা নিয়ে খুব আলোচনা হলো, এটা কিন্তু আরো পরে, এটা আরো পরে 2013 সালের ঘটনা। রাইট। আমি 2013 সালে আমি আর একটা বিউটি কন্টেস্টে যাই, ইন্ডিয়ান প্রিন্সেস, যেটা আমি জিতি। মহেশ ভাট, কারিশমা কাপুর ছিল ওখানে জাজ হিসাবে, ওখানে অনেক দেশ থেকে মেয়েরা ছিল, আমি জিতি ওটা ওখানে প্লাস টপ মডেল অফ দ্য ওয়ার্ল্ড ইজিপ্টে। আমি যে বাই দ্য টাইম আমি কোরিয়া থেকেও এসেছি, আমি এত মেয়েদের সাথে বিভিন্ন কালচারের সাথে আমার পরিচয় হয়েছে, আমার কাছে না নর্মাল লেগেছে। আচ্ছা, বিষয়টা খুব নর্মাল লেগেছে, খুবই নর্মাল লেগেছে। সো ওখান থেকে তার আগে কিন্তু আমি কোনো বাংলাদেশে কিন্তু কোনো বিকিনি শর্ট পরে কিন্তু আমি ছবি তুলেছি বা এরকম কিন্তু কিছু নাই। ইনফ্যাক্ট 2013 সালেও যখন আমি ছবি তুলি ইজিপ্টে যেয়ে বা ইন্ডিয়াতে যেয়ে অনেকের সাথে দেখে, বিকজ হয় কি আপনার সাথে 100টা মেয়ে দাঁড়িয়ে আছে 100টা দেশের, প্রত্যেকে আমার থেকে অনেক সুন্দর এবং প্রত্যেকে এত লম্বা লম্বা, আমার থেকে অনেক লম্বা মেয়ে আছে এবং কোনো ব্যাপারই না, বিকিনি ড্রেস পরিয়ে আছে, সেখানে আপনি যদি অন্যরকম থাকে ইটস লুক অড। তো আমার কাছে তখন আর মনে হয়নি যে আমার ওই হেসিটেশনটা তখন চলে যায়, বাইরে মিশে কথাবার্তা বলে। তখন আমি ছবি দেব, আমি ছবি কিন্তু দিও নি, ইন্টারনেট থেকে ছবি পাই, ছবি পেয়ে এবং সেইটা নিয়ে মানুষজন যেই রকম করে শুরু করে। এখন দেখেন আজকে আপনার এখন বিকিনি শট আপনি কি এখন দেখছেন না, আমাদের কোনো মডেলদেরকে দেখেন না, বাট আমি জানি না আমারটা নিয়ে তখন এত নাড়াচাড়া, এখনও আমি একটা ছবি দিলেও ওইটা নিয়ে এখনও খুব কথা হয়। আমি মাঝে মাঝে আমি একটা সেদিন একটা স্ট্যাটাস দিয়েছিলাম, দেখেন আমাকে মডেল হিসাবেই চেনেন, আমি আপনার ঘরের বউও না, আমি আপনার গার্লফ্রেন্ডও না, সো প্লিজ এটা মনে করার কোনো কারণ নাই। ইনফ্যাক্ট এখন আমি যখন ফার্স্ট দিই ছবি, তখন আমি আমার বয়ফ্রেন্ডকে ফারুককে বলেছিলাম, ফারুক বলে কি ইউ আর লুকিং হট, জাস্ট পোস্ট দ্য পিকচার। সো ওখান থেকে আমি ফারুকের কাছ থেকে অনেক মেন্টাল সাপোর্ট পেয়েছি। বাট আপনার নিজের জায়গা থেকেও তো একটা ব্যাপার ছিল যে এরকম একটা কিছু করলে ফ্যামিলি থেকে, ইনফ্যাক্ট ফ্যামিলি থেকে তো আপনি অনেক আগে থেকেই মোটামুটি স্ট্রাগল ফেস, থেকে তো ডিট্যাচড, আম্মা ছাড়া মনে করেন আমার সাথে তো কেউ কথাই বলতো না ফ্যামিলির। ও আচ্ছা, এবার আমি হয়তো বা আপনার যদি কোশ্চেন শেষ হয়ে থাকে, আমি তাহলে কোশ্চেন শেষ হয়েছে বলেন, তাহলে আমি এবার পরের কথাতে আসি। এবার আমি আপনাদেরকে দর্শকরা বা যারা শুনছেন তাদের জন্য যে বলছিলাম যে ক্যারেক্টারগুলো কিভাবে চেঞ্জ হবে, এখন আমি চেঞ্জের কথাটাতে আসবো। বাই দিস টাইম এখন বা বেশ কয়েক বছর আগের থেকে, আমি হয়তো বা 4-5 বছর আগের থেকে বলবো, আমি বিয়ে করেছি 5 বছর, ফারুককেই বিয়ে করেছি। ইনফ্যাক্ট ফারুকরা খুব পড়াশোনা জানা একটা ফ্যামিলি থেকে আসা ফারুক, এবং ফারুক নিজেও খুব ভালো পড়াশোনা করেছে, আমি নিজেও লয়ার হয়ে গিয়েছি। এখন এই দেখেন যে ক্যারেক্টারগুলো কীভাবে চেঞ্জ হচ্ছে, আমি আপনাকে একটু বলি। আমার ফ্রেন্ডরা, আগে যারা ফ্রেন্ড, আমি কারোর নাম মেনশন করবো না এখানে, আমার যারা স্কুল ফ্রেন্ডরা যখন ছিল, এখন দে কল মি ফর জব, দে কল মি ফর কাউন্সেলিং, বিকজ তাদের বাবা মা তাকে বলে পিয়ার মতো হতে পারলা না। আর একটা টাইম ছিল যে পিয়ার মতো হওয়া মানে পিয়ার সাথে মিশবা না, তাহলে ছন্নে ছাড়া হয়ে যাবা। আমার বাবার কথা বলি, যেই বাবা আমাকে বলতো মেয়ে মানে লস আইটেম, সেই বাবার তার খুব প্রবলেম, তার লাঙের সমস্যা, এই সমস্যা ওই সমস্যা, অনেক প্রবলেম। তাকে কিন্তু হ্যাঁ আমার চাচারা আসছে, সে তাকে ঢাকায় নিয়ে আসাইছি, ঢাকায় নিয়ে এসে এবার দেখেন কিবরা ভাই ঢাকায় যখন আসবে, সে কি মজার কাহিনী, ঢাকায় যখন আসবে আব্বুকে বলছে আব্বু তোমাকে এয়ার টিকিট পাঠিয়ে দিচ্ছি, তুমি চলে আসো। সে তো ছেলেকে ছাড়া আসবে না। আমি তাকে হজে পাঠালাম, আমার আব্বা আম্মাকে গত বছর হজে পাঠালাম, গত বছর বা গত বছরের আগে বছর। আব্বা আম্মারটা তো দেবই, তার ছেলেকে ছাড়া হজে যাবে না। নো, আই এম নট প্রোভাইডিং ফর ইউর সান হজ ফেয়ার, কেন আমি এটা দেবো? আমার আব্বা আম্মার জন্য আমি দিতে পারি, ডেফিনেটলি আমি চাই আমার আব্বা আম্মাকে আমি হজ করাবো। আব্বা আম্মার জন্য দিচ্ছি, তার ছেলেটা ছাড়া সে দেবে না। তারপরে তার ছেলেটা আম্মা দিয়ে দিল, আম্মা একটা দিয়ে দিল, আর আমি আব্বা আম্মারটা আমি দিয়ে দিলাম। এখনও কিন্তু তার ওরকম ব্যাপারটা আছে, কিন্তু দেখেন সব কিছু কিন্তু আমি করছি। সে এখন আসলো, ঢাকায় আসলো, ঢাকায় এসে তাকে আমি এখানে তো ডাক্তার দেখালাম, তারপর তাকে আমি ব্যাংকক নিয়ে গেলাম কিছুদিন আগে, আপনি মনে দেখেছেন ব্যাংককে নিয়ে যে আব্বাকে পুরো হসপিটালে দেখায় সব কিছু নিয়ে আসলাম। তারপরে আমার যে ফার্স্ট বয়ফ্রেন্ড, সে আমাকে মাঝখানে ফোন দিয়েছিল, মাঝখানে ফোন দিয়ে আমাকে বলছে সে একটু সমস্যায় পড়ছে, তার থাকার জায়গা লাগবে। আগে থাকার জবটা বললে হয়তো আমি শুনেছি ওর জীবনে গার্লফ্রেন্ডও হয়নি, পড়ালেখাও করেনি, বুঝছেন? মাথার চুলটাকে ওঠেনি আর পরবর্তীতে আল্লাহ জানে, ওটা দেখা হয়নি, আমি তো দেখিনি, দেখলে হয়তো বা বলতে পারতাম। তো আমি তখন হয়তো বা জব লাগলে বা কিছু লাগলে হয়তো আমি হেল্প করতে পারতাম। পরে থাকার জায়গা আমি এসব আমি জানি না,
কি না কি করবে না করবে আমি চিনি না, এখন কি করে আমি তো জানিও না, লাস্টে অন্য একটা কেসে পড়ে যাবো, আমি এরকম সমস্যায় পড়ে যাব। তো সেই কারণেই বললাম যে কথা হয়েছে, পরে হয়েছে, এখন আপনি করে বলি এই কারণেই বলছিলাম। তারপরে মাঝখানে অনেকবার ফোন দিয়েছে, ফোন আমি ধরিনি। মাঝখানে আমার মাও আমাকে ফোন দিয়েছিল 3-4 বছর আগে, তখন বিয়ে হয়েছে জাস্ট। বলছে কি যে ও তো তোমাকে ফোন দিচ্ছে, তুমি ফোন ধরছো না। আন্টি আপনার মনে জানেন না আমি বিয়ে করেছি। হ্যাঁ আমি জানি। তাহলে আমি কেন ওর সাথে কথা বলবো? এই মহিলায় আমার বাসায় যে আমার ফুপুর কথায় ক্লাস 9-10 থাকতে আমার বাসায় সবাইকে শাসায় আসছে, আপনার মেয়ে এত খারাপ, আপনার মেয়ে আমার সাথে মিশে, আমার ছেলের সাথে মিশে, ছেলেরা তো ছেলে, আর আপনার মেয়ে কেন ইয়ে করে। এই মহিলাই আমাকে এখন ফোন দেয়। তাহলে দেখেন আপনি যখন সাকসেসফুল হয়ে যাবেন, রাইট, ইটস আ ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, কিভাবে একটার পর একটা আপনার চেঞ্জ হচ্ছে। তারপর আমি কিন্তু বিজনেসও করি। হ্যাঁ, আমি বিজনেস এই কারণে করি কারণ আমি একটা টাইমের পর দেখলাম যে ভালো লয়ার হয়ে যখন আমি টাকা ইনকাম করব অনেক টাইম লাগবে, যেটা আপনার প্রত্যেকটা প্রফেশনেই লাগবে। যেটা মনে করেন আমার মডেলিংয়ে অনেক বছর লেগেছে, আর মডেলিংও কিন্তু আমি সারা জীবন করতে পারবো না, আরও হয়তো বা কয়েক বছর, দ্যাটস ইট। তারপরে তখন আমি চিন্তা করলাম আমার বিজনেস করা লাগবে। এই বিজনেসও স্টার্ট করলাম। বিজনেস স্টার্ট করার পরে আমি একটা অফিস স্পেস নামে একটা জায়গা করি, যেখানে শেয়ার্ড অফিস, আপনার ফার্নিশড অফিস থাকবে। প্রচুর টাকা ইনভেস্ট করি আমি, আমার যত সেভিংস ছিল আমি সব সেভিংসের টাকাটাতে ইনভেস্ট করি। সেটা হচ্ছে আমার শ্বশুরের জায়গা, বাট ইনভেস্টমেন্ট পুরো আমার। ইনভেস্টমেন্ট পুরো আমার বললে ভুল হবে, আমার আর আমার হাজব্যান্ডের। আমরা যা হবে 50% আমরা প্রফিট করবো। ইউ ব্রট এ কার? আচ্ছা, হ্যাঁ, ওটাতে পরে আসছি। অডি, এবং এটা তো ওনার 50% শেয়ার। হ্যাঁ, ওইটাও 50% সবকিছুতে, মানে আমার হাজব্যান্ডের সবকিছুতে। একটা ভালো, যদি আপনি রাইট পার্সনকে বিয়ে করতে পারেন আপনি অনেক উপরে উঠতে পারবেন, ট্রাস্ট মি। এবং আপনি যদি ভুল পার্সনকে বিয়ে করেন আপনি ততখানি ঠাস করে নামতে থাকবেন। বাট অনেকটা লাকেরও ব্যাপার আছে এখানে, দোষ দিয়ে। আমার এত ফ্রেন্ডরা এখন ফোন দেয় আমাকে, ডিভোর্স দিচ্ছে, কাউন্সেলিং করবে, হাজব্যান্ডের সাথে ঠিক নাই, সব স্কুল লাইফের ফ্রেন্ডরাই, মানে খারাপও লাগে তখন। তো যাই হোক, দেখেন এখনও এসে কিন্তু যে প্রবলেম একেবারেই নাই বললে ভুল হবে। যেদিন আমি মার্চ মাসের 4 তারিখে গত বছর মোটামুটি আমি সেট আপ হয়ে গেছে, টুকটাক বাকি আছে, ওটা আমি লঞ্চিং করবো এপ্রিলে বা মে মাসে। আমি 1.5 কোটি টাকার উপরে শুধুমাত্র আমার জায়গা ছাড়া আমি ইনভেস্ট করেছি। আমার জন্য স্টিল আ লট অফ মানি, মানে। তো আমি তখন করার পরে 28 তারিখে কোন একটা আসবে, বিদেশ থেকে কয়েকটা সংস্থা আসবে, তারাও ভাড়া নেবে, টাকা দিয়ে যাবে। অ্যান্ড 27 তারিখে আগুন লাগলো পুরো জায়গায়। বনানীর, অ্যান্ড দ্যাটস ফেমাস এফআর টাওয়ার। ওকে। আমার টাওয়ারের ল্যান্ড ওনার হচ্ছে আমার শ্বশুর, ফারুক টাওয়ার। আচ্ছা, ফারুক রূপায়ণ টাওয়ার। বাট আপনার জামাইকে দেখে তো মনে হচ্ছে কিছুই হয় নাই, মানে ওনার স্ট্যাটাস, ফেসবুকের স্ট্যাটাস। না, হি ইজ আ ভেরি কুল পারসন, ম্যান, হি ইজ আ ভেরি কুল পারসন। কিন্তু আমি না পুরা ভেঙে পড়ি যে এত, শুধু সেইটা না, মনে করেন টাকা পয়সার কথা বাদই দেন, আমার শ্বশুরকে নিয়ে তখন দৌড়াদৌড়ি। ওনাকে ভদ্রলোক জীবনে পুলিশ দেখেনি, তাকে জেলে নিয়ে যাচ্ছে। আর ইলিগাল ফ্লোরগুলো কিন্তু অন্য একটা লোক কিনেছে, ওটা কিন্তু ওনার না, উনি তো জমির মালিক। আমার মনে হচ্ছিল এই টাইমটা শেষ হবে না। আব্বাকে যখন জেলে নিয়ে গেল, ফার্স্ট আমি কেরানীগঞ্জ যাই এই বছর, কি বলে ওটাকে, হাজুদিত তো বলে, কেরানীগঞ্জে যাই। তখন আমরা তো ভিআইপি ভাবে দেখা করবো, তো সেই দিন কি একটা সমস্যা, ভিআইপি ভাবে সেদিন দেখা করা যাবে না, নরমাল ভাবে দেখা করা লাগবে। আমি জানি না আপনি কখনো গিয়েছেন কিনা। আমি জানি, আল্লাহ না করুক কখনো নেয়। আমি যা শুনেছি, মানে গল্পটার মধ্যে গিয়েছি। যাওয়ার পরে আমি আর আমার শাশুড়ি গিয়েছি, আমার জামাই কিন্তু যায়নি। আমার জামাইকে নাই, আমার শাশুড়ি বলে কি না ও তো ছোটকে নিও না। আমার শাশুড়ি চিন্তা করেন, বেচারি, মানে নিজের ছেলে তো, যাই হোক এত প্রোটেকশনে তো আর আমরা মানুষ হয়নি। সো যাই হোক, গিয়েছি কেরানীগঞ্জে। যাওয়ার পরে তো আমি কোর্ট থেকে আসছি, কোর্ট থেকে এসে ফিরে সাথে গিয়েছি কেরানীগঞ্জে। তো এখানে একটা জায়গা আছে, একটা নির্দিষ্ট টাইমে আপনি দেখা করতে পারবেন। তো ডেপুটি জেলার সাথে কথা বলে, ম্যাডাম আজকে তো আমি আপনাকে করতে পারবো না, আপনি এইভাবে দেখা করা লাগবে। একটা জায়গা এখানে করবেন, এখানে গ্রিল দেয়া, তারপর হচ্ছে ফাঁকা, তারপর আবার গ্রিল দেয়া, তারপরে আপনি যার সাথে দেখা করবেন সে, আব্বার বয়স 73-74। সেও, আমি চিৎকার করে কথা শুনতে পাচ্ছি না, তাকে যে কি হচ্ছে কি বলবো না বলবো। এই দিক দিয়ে অন্যান্য আসামিরা আমাকে বলে, ম্যাডাম ভালো আছেন?
ওরা তো চেনে আমাকে, আমাকে তো দেখতে পাচ্ছি, টিভি দেখে তো, যারা জেলে থাকে তো টিভি দেখে, তার তো কিছু করার নাই। ভাগ্যিস আমি সেদিন মনে করেন আমি আমার গাউনটা পরে গিয়েছি, মানে একটা অদ্ভুত জায়গা। সো আমার মনে হচ্ছিল শেষ হবে না, শেষ হবে না, শেষ হবে না। ফারুক আমাকে শুধু বলতো যে পিয়া শেষ হয়ে যাবে, চিন্তা করো না। আমার মনে হয় ওইটা আমার লাইফেরও অত বড় স্ট্রাগলের পর এটা অন্য ধরনের একটা স্ট্রাগল, এটা একেবারে অন্য ধরনের একটা স্ট্রাগল। মানে লাইফে যে একটার থেকে একটা বড় স্ট্রাগলের জন্য যে আপনার জন্য ওয়েট করছে, এটা না আমি আমার চোখে, আমি যে বললাম যে বিজনেস করছি, আমার শ্বশুরের পুরো বিজনেস কিন্তু আমি দেখতাম, দেখিও। আমার জামাই তো এমবেসিতে আছে, ও বিজনেস দেখে না। তো আমি মানে যে টাওয়ারের একটা টিস্যু পড়লে গার্ডদেরকে বলতাম এই টিস্যু সরান, টিস্যু এটা করেন, এটা ক্লিন করেন, টিস্যু হাতে করে আমি ফেলা দিতাম। সেই টাওয়ার থেকে আমি জলা দেখছি আমার চোখের সামনে আমি দেখছি মানুষজন উপর থেকে লাফ মারতেছে, ঠাস করে পড়ে যে মারা যাচ্ছে। আমি জানি না মানে আমি কোনটাকে বেশি খারাপ বলবো। আমার মানে বললাম না, এক এক ধরনের স্ট্রাগল। এগুলো যে হয়তো বা ফেস করে সেই হয়তো বা ইয়ে করতে পারবে। যাই হোক, বাট ওই লেসনটা এটাই যে ডোন্ট গিভ আপ, ইউ ক্যানট গিভ আপ। তারপরে দেখেন এই যে এটা হওয়ার কিছুদিন আগেই, মানে টাওয়ারে এটা হওয়ার আগে আমি একটা গাড়ি কেনার আমি আর আমার ফারুক একসাথে আউডি কিনেছি একটা গাড়ি। তো ওখান থেকে দেখেন ইটস নট অ্যাবাউট আউডি, ইটস অ্যাবাউট আমি এমন একটা জায়গায় এসেছি আমি যেখানে মান সম্মানের সাথে শর্টকাটে না যেয়ে আমি আমার সর্বোচ্চ ডিজায়ারটা ফুলফিল করার ক্ষমতা রাখছি। আমার শ্বশুরের টাকায় না, কিন্তু হি ইজ আ ভেরি রিচ ম্যান, তার টাকায় না, কিন্তু এটা কিন্তু আমাদের নিজেদের টাকায়। আমি ফারুকও জব করে আর আমি তো আমার কাজ করি। যাই হোক, এখানেও স্ট্রাগল শেষ না, এখন নতুন স্ট্রাগল। মোটামুটি টাওয়ারটা ব্যাক করানো লাগবে আমাদেরকে। টাওয়ারটা এখনও লিগালি বন্ধ আছে, কমার্শিয়ালি বন্ধ আছে। আমি এখন যেহেতু ওখানের বিজনেসটা আমার থেমে আছে, আমার ইনভেস্টমেন্টটা পুরো ওখানে চলে আছে, আমি নতুন একটা বিজনেস এখন সেভিংস করে নতুন একটা বিজনেস আমি ফেসবুকে ছবিও দেখেছিলাম যে অফিস ডেকোরেশন হলো, সেটা ভেরি নাইস, খুব সুন্দর করে করেছিলাম। তো সেটাই বলছিলাম যে যেই পিয়া জান্নাতুল ঢাকা শহরে যখন আসলে কত সালে, 2007 সালে, অ্যান্ড ইট অ্যাবাউট 13 ইয়ার্স, 2020-এ গিয়ে 13 বছর হবে, অ্যান্ড ইট ইস লাকি 13 ফর হার। আপনি চিন্তা করে দেখেন যে 13 বছরে সে কোথায় আজকে। পুরো বাংলাদেশের যে মডেল ইন্ডাস্ট্রি, সেখানে সে আইকন, অ্যান্ড ভেরি রিচ আইকন যদি বলি। ইন্টারন্যাশনালি সে এতটা রিকগনাইজ। এবং আমি বলছিলাম যেটা, যে দেখুন একটা মানুষ মাস শেষে খাবারের যে পয়সাটা সেটা ছিল না, সে নিঃসন্দেহে এখন কোটিপতি, ব্যক্তিগতভাবেই কোটিপতি। শেষে বেলায় যে প্রশ্নটা করতে চাই, অনেক মেয়ে আছে আমাদের মতো, আপনার মতো আমাদের সোসাইটিতে অনেক মেয়ে আছে যারা এরকম মিডল ক্লাসে ফ্যামিলিতে বা মানে লোয়ার মিডল ক্লাস ফ্যামিলিতে বড় হয় এবং বিভিন্ন ধরনের সামাজিক পারিবারিক অন্যায় দাবি তারা মেনে নিয়ে নিজের জীবনটাকে ওখানেই শেষ করে দেয়। কি বলবেন? এই প্রশ্নটা আমি আপনাকে ওই অনুষ্ঠানেও করেছিলাম। শেষে তাদের জন্য কি গিভ আপ করা যাবে না, আর সাহসটা না নিয়ে লাগবে। যে আমাকে প্রথম আলোর একটা প্রোগ্রামে আমাকে জিজ্ঞাসা করেছিল আপনার এই পর্যন্ত নেওয়া সবচেয়ে সাহসী পদক্ষেপ কি। আমি খুলনা থেকে চলে আসা, আমি বলেছিলাম এখন পর্যন্ত আমার সবচেয়ে সাহসী পদক্ষেপ খুলনা থেকে চলে আসা। একেবারে গিভ আপ করা যাবে না। আর আমার মনে হয় সিচুয়েশনটা আপনাকে মাঝে মাঝে এমনভাবে দাঁড় করিয়ে দেবে, ওখান থেকে আপনার না পদক্ষেপটা জাস্ট নিয়ে নিতে হবে। আর একটা জিনিস আমি শিখেছি, কিছু কিছু জিনিস মনে হয় যে প্রবাদ বাক্য, এগুলো প্রবাদ বাক্য না, এগুলো সত্যি। মানুষ তার স্বপ্নের মতো বড়, আসলেই মানুষ তার স্বপ্নের মতো বড়। আপনি যে স্বপ্ন দেখবেন, আপনি যদি ওটার পিছনে থাকেন, আপনি জানেনও না আপনি কখন ওইটার সমপরিমাণ জায়গায় চলে যাবেন। আমি যেই মডেলিং ইন্ডাস্ট্রিতে এসে মানুষজন এইভাবে তাকাতো, মডেল মানে খারাপ, মডেল মানে এরকম, নায়িকাদের তো মনে করেন আমি মুভি করেছি, বাট আমি তো মেইন মডেল হিসাবেই পরিচিত, রাইট? বাট নায়িকাদের জন্য তাও একটা ইয়ে ছিল, বাট মডেল শুনলেই কেমন যেন মানুষ করতো। সেখান থেকে আমি এমন একটা জায়গায় অ্যাম্বাসেডারের সাথে দাওয়াতে যাচ্ছি, ওখান থেকে তাদের রেসিডেন্সির দাওয়াত থাকছে, বা এত বড় বড় জায়গায় USAID, UKAID, এত বড় বড় জায়গায় কাজ করছি, আমি কিন্তু একমাত্র করছি অ্যাপার্ট ফ্রম ক্রিকেট প্লেয়ার। আপনি যদি এখন দেখেন, সো আপনি নিজেকে যদি ধরে রাখতে পারেন, গিভ আপ না করেন, শর্টকাট না ধরেন, আত্মসম্মান মানে মোটামুটি আত্মসম্মান বোধ রেখে যদি আপনি কাজ করতে পারেন, বাট হ্যাঁ অবশ্যই আত্মসম্মান বোধ
যেন এরকম না আসে যেটা অ্যাটিটিউড ব্যাড অ্যাটিটিউড পর্যায়ে চলে যায়, তখন কিন্তু এটা নেগেটিভ। বিনয়ী হতে হবে, বিনয়ী উইথ কনফিডেন্ট। থ্যাংক ইউ সো মাচ পিয়া। আমাদের অনেকবার বসা হলো এই পর্যন্ত এবং আমরা বিশ্বাস করি আরও ভবিষ্যতে বসতেই থাকবো, গল্প করতেই থাকবো। এবং টু বি অনেস্ট, এটা আমার ব্যক্তিগত ওপিনিয়ন, শি ইজ ভেরি বেনভলেন্ট। পিয়ার সাথে আমার প্রথম দেখা হয়েছিল লিফটে, মাছরাঙা টেলিভিশনের লিফটে। তখন পিয়ার প্রতি আমার যে ইমপ্রেশন, আর পিয়ার সাথে বেশ কয়েকবার বসে পিয়ার লাইফ স্টোরি জেনে এবার আমার কাছে মনে হচ্ছে যে খুব সাধারণ একজন মানুষ, কিন্তু অসাধারণ অর্জন, এবং এটা অনেক ইন্সপায়ারেবল। এবং আজকের এই তারার রাতে আপনাকে আমরা পেয়েছি, সেটা নিঃসন্দেহে আমাদের জন্য অনেক বড় পাওয়া, অনেক বড় একটা থ্যাংক ইউ আমাদের এখানে আসার জন্য। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এবং আপনার যে আগের একটা প্রোগ্রামে এসেছিলাম সেখান থেকে বলে অনেক মেয়েরা আমাকে অনেক কোয়েশ্চেন করেন। আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থেকে থাকে, আমি কীভাবে আপনাকে বলবো, প্লিজ আপনি আমার ইমেল অ্যাড্রেসটা বা আমার ফেসবুক ফ্যান পেজের আইডিটা দিয়ে দেবেন কোনো একটা জায়গায়, কারণ হ্যাঁ, তাহলে আপনাদের যদি কোনো কখন যদি খুব বেশি খারাপ লাগে বা বেশি স্ট্রাগল মনে করছেন, জাস্ট গিভ মি আ মেসেজ। আমি অনেকের অ্যান্সার দিয়েছি ইনস্টাগ্রাম, ফেসবুকে, বাট প্লিজ ডোন্ট কুইট, ডোন্ট গিভ আপ, নেভার। থ্যাংক ইউ।